আজকে আমরা একটা ফ্লায়ার ডিজাইন দেখব। কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করা লাগে। ফ্লায়ার কি আপনারা চিনেন? ফ্লায়ার বলতে বুঝেন? ফ্লায়ার বলতে কি বোঝায় বলতে পারবেন? এটা কি স্যার বাসা বাড়ির ফ্ল্যাট? সরি, এটা কি এটা কি বাসা ফ্লায়ার বাড়ির ফ্লায়ার ফ্ল্যাট? ফ্লায়ার বললাম, ফ্ল্যাট বলি নাই তো। ফ্লায়ার ও সরি স্যার। ফ্লায়ার বলতে বুঝেন? লিফ আমরা হয়তো আর এই ফ্লায়ার নামে না চিনলেও আমরা একটা শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত। লিফলেট বলি, এটার সাথে পরিচিত। জি ভাই। হ্যাঁ, লিফলেটের জি সাথে আমরা ভাইয়া। পরিচিত। লিফলেটের সাথে আমরা পরিচিত, জাস্ট ফ্লায়ার সাথে পরিচিত না। লিফলেট ফ্লায়ার অলমোস্ট কাছাকাছি, বাস দুটো একই না, কিন্তু বাস অনেকটা কাছাকাছি। হয়তো আমরা আমাদের যে দেশীয় ভাষা সেক্ষেত্রে আমরা লিফলেট বলি, অলমোস্ট এটাকে আমরা ফ্লায়ার বলি। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন গুলা কেমন হয় আমরা একটু দেখবো। পিন্টারেস্টে আসলাম, অনেক সময় কারেন্ট থাকে না, আমি একটু লগ ইন করে রাখলাম। কিন্তু আমি এখানে ফ্লায়ার ডিজাইন দিকে লিখলাম, এখানে যা কিছু দেখতেছেন সবকিছু একটা ফ্লায়ার, অর্থাৎ A4 সাইজের এক একটা পেপার। এখানে বিভিন্ন রকমের ডিজাইন এই যে বিভিন্ন জন করে রাখছে। ঠিক আছে? ওখান থেকে আমরা কিছু ডাউনলোড করে রাখছি অলমোস্ট। এখানে অলমোস্ট কিছু আমরা ডাউনলোড করে রাখছি। এই যে আজকে একটু আগে ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, ফ্লায়ার ফ্লায়ারের মূল কাজ হচ্ছে প্রচারণার জন্য। আমরা এটাকে অনেকেই হ্যান্ডবিল বলি, অনেকেই লিফলেট বলি। ঠিক আছে? ফ্লায়ারের মধ্যে আরেকটু অ্যাডভান্স আরেকটা শব্দ আছে, সেটা ব্রোশিয়ার বলি। ঠিক আছে? এর মধ্যে আবার আরেকটু আছে বিজনেস কার্ড, অনেকে ভিজিটিং কার্ড বলি, নট ভিজিটিং কার্ড, এটাকে বিজনেস কার্ড বলা হয়। তো এইগুলাই হচ্ছে আপনার প্রচারণার জন্য। তো এই টাইপের কাজগুলোর মধ্যে আপনি ফ্লায়ারটা যে ডিজাইন করবেন কিসের উপর করবেন, এ হচ্ছে একটা বিষয়। কারণ আপনি ফ্লায়ার ডিজাইন করছে, ফ্লায়ার ডিজাইন এটা হচ্ছে একটা সাবজেক্ট। ফ্লায়ারটা কিসের উপর করবেন ওটা হচ্ছে আপনার নিশ। এখানে দুটো বিষয় আছে, এটা হচ্ছে মেইন সাবজেক্ট। সাবজেক্ট ফ্লায়ারের মধ্যে আপনি ফ্লায়ারটা কিসের উপর ডিপেন্ড মানে কিসের ডিজাইন করতে যাচ্ছেন। ধরেন আপনার রেস্টুরেন্টের আপনার রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টের একটা প্রচারণা চালাপ করবেন। সেক্ষেত্রে আপনার রেস্টুরেন্টের উপর একটা ফ্লায়ার ডিজাইন করতে যাচ্ছেন। বা কারো দেখা যাচ্ছে যে শপ আছে, যে কোনো XYZ যে কোনো একটা শপ আছে, আপনি চাইলে শপের উপর একটা আপনাদের শপের মধ্যে কি কি আছে কি না আছে বা আপনাদের শপ কি সার্ভিস আছে সবকিছুর উপরে আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতে পারেন। এছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে মেডিকেল, ডক্টর, মানে এই টাইপের মানে XYZ বিভিন্ন রকমের হতে পারে ডিজাইনটা প্রচারণার জন্য। কথাটা কথাটা কি আমার কথা বোঝা গেছে? এই জন্য এখানে যে ডিজাইন গুলা দেখতেছেন এগুলা হচ্ছে আপনার প্রচারণার জন্য। এইগুলা এখন এই ফ্লায়ারের মাপ কত, এই একটা বিষয়। তাহলে আমরা একটু যাই। ফ্লায়ার হচ্ছে মূলত একটা A4 সাইজ পেপার। আমরা যেহেতু ফ্লায়ারটা প্রিন্টিং হবে, আমরা গত ক্লাসে বলছিলাম দুটো সাইডের জন্য ডিজাইন হয়। একটা হচ্ছে প্রিন্টিং মিডিয়া আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। যেটা ডিজিটাল মিডিয়ার জন্য প্রিন্ট ডিজাইন হবে এইটা হবে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর যেটা প্রিন্ট মিডিয়া XYZ যে কোথাও প্রিন্ট হতে পারে, এটা পেপার হতে পারে, কাপড় হতে পারে, টি-শার্ট ডিজাইন হতে পারে, আপনার অনেক বড় কাপড়, ওই যেমন প্যাটার্ন ডিজাইন হতে পারে। XYZ যে কোনো কিছু অর্থাৎ প্রিন্ট হয়ে বের হবে যে কোনো বস্তুর উপর হইতে পারে সেটা, তাহলে ওটার জন্য অলওয়েজ প্রিন্টে যাব। অর্থাৎ যা বের হবে আপনার যা প্রিন্টিং এর কাজে আসবে, প্রিন্টিং এর কাজের জন্য অবশ্যই প্রিন্ট থেকে। আর যেগুলা প্রিন্ট হবে না, ডিজিটালি আমার ইউজ হবে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আদার্স কোন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আদার্স যে কোথাও ইউজ হবে, যেটা প্রিন্ট হওয়ার কোনো অপশন নাই, আপনি প্রিন্টে বের করবেন না, জাস্ট এগুলা ডিজিটালি ইউজ করবেন। সেক্ষেত্রে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তারপরও কিছু কিছু আমরা গত ক্লাস থেকে একটু একটু নিচ্ছি, সব দিক দিয়ে মিলিয়ে একটু ট্রাই করতেছে, আজকে একটু যাই। তো আমরা প্রিন্ট যে করবো তাহলে আমরা কিসের উপর করব, আমরা যেহেতু একটা ফ্লায়ার ডিজাইন করব, ফ্লায়ার ডিজাইনটা হয় অলমোস্ট একটা A4 সাইজ। এই যে A4 একটা পেপার নিলাম A4 সাইজের। আমরা এখানে কি করা যায়, এখানে টাইটেল দেওয়া যায় XYZ, আপনি টাইটেল দিতে পারেন না দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যেহেতু আমরা ক্লাসের এই জন্য দিচ্ছি ফ্লায়ার ডিজাইন।
এরপর এখানে আছে প্যারামিটার গুলা, এখানে প্যারামিটার আপনি কিসের উপর রাখবেন। একটা কথা মনে রাখবেন, যেগুলো প্রিন্টের কাজ হয় ম্যাক্সিমামই হয় কিন্তু ইঞ্চে বিষয়। আবার অনেক সময় পিকচার হয়, পিকচার গুলো একটু কম হয়, জাস্ট যেগুলো প্রিন্ট রিলেটেড কাজ ম্যাক্সিমামই কিন্তু ইঞ্চে হয়। অর্থাৎ আপনার এখানে যে সাইজটা বেরি করে ওটা হচ্ছে আপনার ইঞ্চের মধ্যে। ইঞ্চের মধ্যে সাইজটা বেরি করে, তাহলে আমার এফোর সাইজ ইঞ্চের মধ্যে এটা কত হচ্ছে 8/11 সামথিং, এটুকুই। এখন আপনি পাশাপাশি নেবেন না লম্বালম্বি নেবেন সেটা আপনি এখানে বলে দিতে পারবেন, যেহেতু আমরা লম্বালম্বি করবো, যেহেতু ফ্লায়ারটা একটা এফোর সাইজের কাগজে আসবে, তাহলে সেটা এইভাবে নিব। এবার এখানে আসেন ব্লিড এর বিষয়। এখানে প্রিন্ট মিডিয়ার জন্য একটা ব্লিড নির্ধারণ করে দেওয়া হয়। আমরা একটু একটা ওয়েবসাইটে যাব, এখানে একটা ওয়েবসাইট আমরা লিখলাম, এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটু দেখব। প্রথম কথা হচ্ছে যে এখানে 3টা দাগ দেখা যায়, 3টা দাগগুলো একটু বুঝি। প্রথম কথা হচ্ছে যে এখানে 5টা একটা, তারপরে এখানে একটা, এখানে একটা। 3টা যে এরিয়া দেখা যাচ্ছে, এখানে 3টা এরিয়া যে আপনাকে সিলেক্ট করে বোঝানো হলো, তাহলে এগুলা কি? এখানে দেখেন, এখানে প্রথম রেড যে দাগটা দেখতেছেন এটা হচ্ছে ব্লিড, আর যে মাঝখানে দেখতেছেন সেটা হচ্ছে ট্রিম, আর এটা হচ্ছে সেফ এরিয়া। আচ্ছা, এখন এই 3টার যে 3টা নাম, এটা আসলে কিভাবে কি এখন বলি। আপনার মূল যে পেপারটা আছে, এই সাদা অংশটাই যে ব্লু যে অংশটা আছে, এটা হচ্ছে আপনার এখান থেকে পুরো পেপারটা আপনার, এখান থেকে আপনার পেপারটা শুরু। ভিতরের যে সেফ এরিয়াটা আছে এটা হচ্ছে আপনার পেপার থেকে আমরা একটা প্রিন্ট যখন করি ওই জায়গায় একটা মার্জিন দেখি, রোলার দেখি, একটা রোলার মেনটেন করা লাগে, বা রোলার এটা ডিজাইনের সুবিধার্থে এটুকু করি আমরা। তাহলে সেফ এরিয়াটা হচ্ছে আমার রোলার এরিয়া, মার্জিন এরিয়া। এবার আসেন এই যে ব্লিড, অর্থাৎ এই আমার এটা হচ্ছে মূল কাগজ, আমি যে কাগজটা নিব এটাই হচ্ছে সেটা। কাগজের বাইরে যে রেড চিহ্ন, যে লাল চিহ্নটা দেখা যাচ্ছে, এটা ব্লিড। এই ব্লিডটা কেন, কি কারণে, এটা এই জিনিসটা একটু বোঝার বিষয়। ব্লিডটা হচ্ছে যে আপনি যখন কোনো প্রিন্ট করবেন, আপনার একেবারে বরাবর কাগজ বরাবর আপনাকে কেটে দিবে না। মেশিন যখন আপনাকে কাটবে, সে কিন্তু আপনার কাগজের চেয়ে কিছু অংশ বাড়তি কাটে। এটা মেশিনের একটা অটোমেটিক সিস্টেম বলা যায়। এখন সে এইখান যে বাড়তি যে কাটবে, আপনাকে যখন হ্যান্ড ওভার করবে হয়তো আপনাকে পেপারটা করে দিবে। কিন্তু মেশিন আপনাকে আপনার একটা এই যে মেইন যে কাগজ পেপারটা থাকবে, এই পেপারের কিছু অংশ সে বাড়তি কেটে ফেলে। তার একটা ডিফল্ট ভাবে তার ওখানে সেট করা। এটার একটা পরিমাপ আছে। এখন সে এমনিতেই কেটে নিয়ে চলে যাবে এমন কিছু না। ওই যে কাটবে ওই কাটাটা পর্যন্ত আপনাকে ডিজাইন করে দেখাইতে হবে, বা আপনাকে ওটা দেখিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা একটু যদি এখানে আসি তাহলে আরেকটু বুঝতে পারবো। এবার আসেন, আমি যখন ইঞ্চে আসলাম, আমার যে মেশিনের জন্য যে ব্লিডটা নির্ধারণ করব, এই ব্লিডের একটা ডিফল্ট মাপ আছে। ডিফল্ট মাপটা হচ্ছে 0.125। সবাই মনে রাখবেন, কথাটা বুঝছেন? একটাতে লিখলে বাদ বাকিটাতে স্পেস মানে কার্সরটা নিয়ে গেলে আপনার সবগুলাতে চলে আসবে। অর্থাৎ চতুর্দিকে আপনার 0.125 ইঞ্চ আপনার ব্লিড থাকবে আমার। ইঞ্চে হলে এটা, আর এটাকে অনেক যদি পয়েন্টে নিয়ে যায়, অনেক সময় পয়েন্টও ডিজাইন হয়, পয়েন্টে হলে 9। অর্থাৎ আপনি যেখানেই সিলেক্ট করেন না কেন, আপনি প্রথমে ইঞ্চে যদি আপনি 1 to 5 দেন, এরপর পয়েন্ট ক্লিক করলে 9টা অটোমেটিক আপনার ব্রেকটাকে নিয়ে যাবে। তো এর জন্য আপনাকে আবার সিলেক্ট করে দিতে হয় না। তা আমরা যেহেতু ডিজাইন গুলা ইঞ্চে করবো, তো ইঞ্চ রেখে আমরা জাস্ট এখানে 0.125 এটা একেবারে মুখস্থ করে রাখেন, লিখে রাখেন, নোট করে রাখেন। এটা যদি আপনি এখান থেকে যদি 0.1 ও যদি এখানে 0.126 ও দেন, তাহলে আপনার মেশিন রিজেক্ট করে দিবে। এটা মেশিনের ডিফল্ট ভাবে সেট করা। যারা প্রিন্টিং মিডিয়া আছে বা ওই টাইপের যদি কেউ কখনো ডিজাইন করে, মানে যদি প্রিন্ট থেকে বের করে থাকেন, তাহলে তারা অবশ্যই এই বিষয়টা জানবেন। কারণ তারা একটা নির্দিষ্ট একটা কাগজের চেয়ে কিছু অংশ বাড়তি সে কেটে দেয়, পরে আপনাকে সে রিসাইজ করে আপনাকে দিয়ে দেয়। ওই বাড়তি অংশটাই হচ্ছে যে 0.125। এটা একেবারে মুখস্থ করে রাখেন প্রতিটা মেশিনেই। এটা কিন্তু ডিফল্ট ভাবে সেট করা আছে। এতটুকুর মধ্যে জাস্ট ক্লিক করেন। এই যে দেখেন, এখন যখন আমি ক্লিক করলাম, একটু জুম করি। এটা হচ্ছে আমার পেপার। এই যে সাদা অংশটা যেটা দেখতেছেন,
সাদা অংশ যেটা দেখতেছেন ওটা হচ্ছে আমার পেপার, বাইরে যেটা রেড অংশ দেখতেছেন লাল, এটা হচ্ছে আমার ব্লিচ। কথা বুঝাইতে পারলাম? তাহলে আমার এই ব্লিডটা মেশিনের জন্য লাগতেছে। এখন আপনি এই ব্লিডটা আপনাকে নির্দিষ্ট করে ডিজাইন করার সময় আপনাকে দেখাই দিতে হবে। আপনি ডিজাইনার, আপনাকে সবকিছু বলে দিতে হবে। এমন এমন ডিজাইন আছে, আপনি প্রতিটা ডিজাইনের পয়েন্ট টু পয়েন্ট কোথা থেকে কি আনছেন, কি কালার দিচ্ছেন, কেন দিচ্ছেন, সবকিছু ডিটেইলি আপনাকে নির্দিষ্ট করে বলে দিতে হবে। অনেক ক্লায়েন্ট পাবেন যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা ডিজাইন দিলেন, এই ডিজাইনের একটা ডেমো, একটা কপি দিবেন, ওই কপির মধ্যে আপনি এক্সপ্লেন করে দিতে হবে আপনাকে। আপনি ডিজাইনের মধ্যে ডিজাইনটা করলেন, ডিজাইনের কোনটা কোন পারপাসে ইউজ করছেন, এটার কালার এটা না হয়ে এটা দিলেন কেন, সবকিছুর বিস্তারিত বর্ণনা করা লাগে কোনো না কোনো সময়। এটা হচ্ছে ডিজাইন পারপাসে হয়। তো এই জন্য আপনাকে যখন ডিজাইন করবেন, আপনাকে অবশ্যই আপনাকে এগুলা বলে দিতে হবে। আপনার ব্লিড কতটুকু হবে, আপনার মার্জিন কতটুকু হবে। অর্থাৎ আপনি এখানে যা সেট করবেন প্রিন্ট তাই করবে। কারণ টোটালটাই আপনার উপর ডিপেন্ড করবে। বুঝাতে পারলাম এখানে? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? কার কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, না, এখন প্রশ্ন নাই কোনো, ঠিক আছে। ও, তাহলে এই ব্লিডের যে পরিমাপটা বললাম এটা লিখে রাখবেন, মনে রাখবেন। এটা সব জায়গায় সমান। এই এখন থেকে আরেকটু যে একটু সামনে আসতেছে আমরা এইটুকু আচ্ছা চাইতে চাইতে বলি। এরপর আসেন আমরা কি করব, আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার পরে আমরা এই যে কাগজটা পেয়ে গেলাম, কাগজ তো ডিফল্ট ভাবে ছিল, কাগজের যে বাইরের যে ব্লিডটা ছিল, ব্লিডের অংশটা আমরা সিলেক্ট করলাম। এরপর আসতেছে আমরা সেফ এরিয়াটা, আমার যে রোলার যে মার্জিন, চতুর্দিকে মার্জিনটা কতটুকু হবে কি হবে। আপনি যখন একটা ডিজাইন করবেন, আপনার ডিজাইনের যে ভিতরে যে আপনি মার্জিনটা রাখবেন, এটা কতটুকু হইতে পারে, এটা টোটালটা আপনার উপর, কমপ্লিট আপনার উপর। এখন আপনি কতটুকু রাখবেন, কি করবেন, সম্পূর্ণটাই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরও আমরা যারা ডিজাইনাররা আছি, তারা আমরা কিন্তু একটা কিছু এই যে রুলস মেনটেন করে চলি। আচ্ছা, এবার আসেন আমি কি করব, এখন আমাদের যে চতুর্দিকের যে মার্জিনটা আছে, মার্জিনটা সেট করব। এজন্য একটা রেক্টেঙ্গেল নেন। এখান থেকে অলমোস্ট ১০০০, যে সাদার উপর সাদা দিলে বোঝা যাবে না। এরপর আপনি এখানে স্ট্রোকটা অফ রাখবেন। তাহলে ১০০ একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি, দেখেন আপনি যখন এই যে দেখেন, ব্লিড থেকে না, নট ব্লিড, এখানকার যে রেক্টেঙ্গেলটা নিচ্ছে আমি কিন্তু পেজ টু পেজ, পেজ থেকে এই পেজ পর্যন্ত। প্রথমে যখন আমি শুরু করছিলাম, এই যে এখানে দেখেন ইন্টারসেক্ট লিখা আসছে নিচের দিকে, একটা লাল চিহ্ন শুরু করে দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট দিবেন, অর্থাৎ আপনার এই কর্নার টু কর্নার মিলে গেছে। আপনি যে এটা আঁকলেন, এটা যে ড্র করলেন, একেবারে কর্নার টু, যে জুম করলে বোঝা যায় যে আমার একেবারে কর্নারের একটুকু ফাঁকা নাই। অর্থাৎ আপনি যখন একটা ড্র করবেন, এখানে ইন্টারসেক্ট নামে একটা শব্দ আছে, ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট আপনার দেখেই আপনি করবেন। আদারওয়াইজ আপনার এই যে রুলারটা নেবেন বা কাজ করবেন, এটা পারফেক্ট নাও হতে পারে, বা আপনার পারফেক্ট হলে একটু হাত ধরে নিয়ে বসাইতে হলে একটু এলোমেলো হতে পারে। এটা যদি বাইরে এঁকে নেন বা বুঝান, তাহলে অনেক সময় আপনি এরকম করে নিয়েও যদি এই যে এখানে যখন বসাবেন, এই যে সেন্টার নামে শব্দ লিখে আসছে, দেখা যায় মাঝখানে সেন্টার লেখা আছে, অর্থাৎ আপনার এটা পারফেক্টলি বসছে। এটা বাইরে ড্র করতে গেলে, এখন আপনি যে বাইরে ড্র করবেন, আপনার আর্টবোর্ডের মাপটা আপনাকে জানতে হবে না। কোনো কারণে আপনি মনে করেন যে না, আমি এটা ডিলিট করে দিই, আপনাদেরকে আবার বোঝাই। আমি এই যে দেখেন, যখন আপনি কাগজের কর্নারে যে নিয়ে যাচ্ছেন, পেপারের কর্নারে একটু জুম করে, এই যে যখন এখানে নিয়ে যাবেন, এই যে দেখেন ইন্টারসেক্ট একটা লেখা দেখা যায়, বোঝা যায়। কার্সরটা যখন নিচ্ছি, ইন্টারসেক্ট একটা লেখা দেখা যায়। ইন্টারসেক্ট কথাটা লেখা মানে আপনার যে কার্সরটা রাখছেন এক এক পেজের পারফেক্ট জায়গায় বসছে। কথাটা বোঝাতে পারলাম?
তাহলে এখান থেকে অর্থাৎ ইন্টারসেক্ট লেখাটা যখন থাকবে তখন থেকে আপনি ড্র করা শুরু করবেন। এরপরে যখন শেষ করবেন তখন ইন্টারসেক্ট অর পেজ যেটাই লেখা আসুক না কেন, ইন্টারসেক্ট লেখাটাই আসে, ইন্টারসেক্ট আসলেই আপনি ছেড়ে দেন। তার মানে আপনি যে পেপারটা এই যে ড্র করলেন, পেপারের উপর যে আপনি যাই কিছু করতেছেন, এই যে এটার মধ্যে এটাও ধরেন একটা কাগজ, এটাও একটা কাগজ ধরেন না, এটার উপর আপনি লিখবেন, ড্র করবেন, ডিজাইন করবেন, ঠিক আছে? এই ডিজাইনটা যে আপনি করবেন পারফেক্টলি বোঝার জন্য ওয়েটা হচ্ছে ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট দেখে, ঝুঁকে দেখে তারপর ডিজাইন শেষ করা। শুরু করার সময় ইন্টারসেক্ট দেখে শুরু করবেন, শেষ করার সময়ও ইন্টারসেক্ট দেখে শেষ করবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তো এরকম করলাম যে ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট দেখে আমি এটা ড্র করলাম, ডিজাইন করলাম। এখন আমি আমার এমন কোন সময় আসতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমার আর্টবোর্ডের পরিমাপটা নিতে হচ্ছে বা আর্টবোর্ডের সাইজ জানা লাগতেছে, সেক্ষেত্রে কিভাবে কি করতে পারি বলেন তো? আপনারা কি ক্লাসে আছেন? কেউ বলতে স্যার পারবেন? আমি আপনার কথাটা বুঝিনি কথাটা। কোশ্চেনটা আবার আমার একটু করবেন? আর্টবোর্ডের যে সাইজটা আছে, আমি তো এখন ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট দেখে আমি ডিজাইনটা করলাম, বা আমি আর্টবোর্ডটা জি। নিচ্ছি বা পেপার নিচ্ছি, যেটাই করি। কারণ আমি কোনো কারণে আমার বলতেছে না আমার এমন কোনো কাজ করা লাগতেছে, আমার আর্টবোর্ডের পরিমাপটা জানা লাগতেছে বা আর্টবোর্ডের পরিমাণটা আমি বের করবো, কিভাবে বের করতে পারি? ডকুমেন্ট সেটআপ থেকে তো দেখা যায় মানে উপরে। আপনি যে ডিজাইনটা যখন প্রথম যে অ্যাপোর সাইজটা নিলেন, ওখানে তো সাইজটা ছিল, এটা কি ভুলে গেছেন? আচ্ছা, এটা যদিও না হয়, আপনার ডকুমেন্ট সেটআপের কথা একজনে বললো, হ্যাঁ এখান থেকে আপনি বলেন, আসলাম, আপনার এখানে ব্লিড দেখা যায়, অনলি ব্লিড দেখা যায়। আপনার ওই অ্যাপোর সাইজের যে সাইজটা নিলেন, পেপারের সাইজটা কই? আচ্ছা, এডিট আর্টবোর্ড। এডিট আর্টবোর্ড, আর্টবোর্ড তো এডিট হচ্ছে, ওই যে উপরে হাইট ওয়েট তো দেখা যাচ্ছে। হাইট ওয়েট দেখা যাচ্ছে। এবার আসেন, আপনি কত দূর গেলেন? ব্যাগে যান, কারণ আপনি কোথায় গেলেন? ফাইল, ডকুমেন্ট সেটআপ, আর উপরে তো এডিট বারে আছে এডিট ডকুমেন্ট সেটআপ। এডিট আর্টবোর্ড, তারপরে আসে এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক না? এত কিছু না গিয়ে আপনি অনলি শিফট ও, শর্টকাট গুলো মনে রাখবেন, অনেকগুলো শর্টকাট আসবে। এই যে আপনি এত জায়গায় না গিয়ে, তাহলে আপনি যদি অনলি শিফট ও দেন, শিফট ও মনে রাখবেন, আর্টবোর্ড এডিট করার জন্য বা দেখার জন্য এক্স ওয়াই জেড যেটাই হোক, শিফট ও যখন দিবেন আপনার আর্টবোর্ডটা এডিট মোডে চলে আসবে। এডিট মোডে আসার পরে আপনি এখান থেকে ওয়েট হাইট এগুলা কিন্তু আপনি দেখতে পাবেন। কথাটা বুঝছেন? ওয়েট, এই যে ওয়েট আর জি। হাইট এগুলা দেখতে পারবেন। প্লাস আপনার এমন একটা ডিজাইন আপনি বলতেছেন না সেম টু সেম আরেকটা আর্টবোর্ড দরকার আপনার, এখন আপনি আরেকটা আর্টবোর্ড এখানকার পাশে আরেকটা আর্টবোর্ড দরকার, তখন কি করবেন? হয় আপনি এইভাবে করে ড্র করে নিতে পারবেন, অথবা এইখানে দেখেন এই যে হাতের এখানে উপরের দিকে প্লাস চিহ্ন আছে একটা, জাস্ট একটা ক্লিক করেন, তাহলে ক্লিক করার সাথে সাথে আপনি প্রথমটা যে সাইজে নিছেন সেম টু সেম সাইজে এখানে একটা চলে আসবে। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। আর আপনি চাইলে আর্টবোর্ড ডিলিটও করে দিতে পারবেন, জাস্ট সিলেক্ট করেন আর ডিলিট করেন। তাহলে একটু আমরা আর্টবোর্ডটা যদি আমার একাধিক আর্টবোর্ডের যদি প্রয়োজন পড়ে, শিফট ও দিয়ে আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারি। আর্টবোর্ড যদি রিসার্চ করা লাগে সেক্ষেত্রেও করতে পারি, বা আমার যে কোনো ইচ্ছা মতো যে কোনো পরিমাপের আমরা আরেকটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা কি করব? শিফট ও দিব। শিফট ও দিলে ওখানে কি কি করতে পারবেন? হয় আর্টবোর্ড নিতে পারবেন, আর্টবোর্ডের রিসার্চ করতে পারবেন, এক্স ওয়াই জেড যায় যখন যেটা যেভাবে লাগে আপনি ওই কাজটা করতে পারবেন। এখন আপনি যে এই যে আর্টবোর্ডের সাইজটা নিলেন, ওই পরিমাণ মতো আপনি চাইলে একটা এই যে
পেজ টু পেজ আপনি ডিজাইন করতে পারবেন। এটা যা আপনি সুন্দর। এটা ক্লিক করে জাস্ট আপনি ক্লিক করেন এখানে, আপনি রেক্ট্যাঙ্গেল নিন না, জাস্ট ক্লিক করার পরে হাইট এবং উইডথ ওইখানে দিয়ে আপনি জাস্ট ডিজাইন করে দিতে পারবেন। এই ডিজাইনটা আসার পরে এটা জাস্ট ক্লিক করে এটা জাস্ট সেন্টার করে দিবেন। সেন্টার করার জন্য হয়ে যাব, এই যেখানে দেখেন অ্যালাইন প্যানেলের দুটো অপশন আছে, জাস্ট সেন্টার বোঝা গেছে? এটাও সেন্টার আর এটা সেন্টার, এটা হচ্ছে উপরে নিচে আর এটা হচ্ছে পাশাপাশি। তাহলে আমার এভাবে করে কিন্তু আমি সেন্ট্রাস্ট করতে পারবো। আচ্ছা, তো অত কিছু এই যে এত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা কি করি, জাস্ট এটা ক্লিক করে এই যে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছে, মোটামুটি সব জায়গায় যা যেভাবে সুবিধা সব দিক দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এত কিছু না করে আমরা কি করি, এই যে পেজ, এই যে ইন্টারসেক্ট টু ইন্টারসেক্ট জাস্ট একটা টান দিয়ে একটা ডিজাইনটা করে নিলাম, এতে আমার ডিজাইনটা হয়ে যায়। তাহলে আপনাকে লং আর শর্ট সবকিছুই দেখানো, সবকিছু শিখে রাখেন, জেনে রাখেন, যখন যখন যেভাবে যে টেকনিক কাজে লাগে, অনেক সময় লাগে। আচ্ছা, এরপরে যখন আমরা ডিজাইন করলাম, এখন আমরা কি করব, ভিতরের যে শেপ মার্জিনটা আছে, মার্জিনটা আমরা ড্র করব। মার্জিনটা করার জন্য এটা সিলেক্ট করবেন, যে আঁকলেন ওটা আপনি ড্র করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যাবেন অবজেক্ট থেকে একটা পাথ নামে অপশন আছে, পাথ থেকে অফসেট পাথ যখন আসলো, এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে। এখানকার মধ্যে আপনি অফসেট পাথ যে করবেন, এখন অফসেট পাথের এটা হচ্ছে যে আপনি যে শেপটা আঁকলেন, এই শেপটাকে আপনি আরেকটা শেপ এখানে ড্র করতে পারবেন। এই অফসেট পাথের মানে হচ্ছে আপনি যে শেপটা নিছেন এই শেপটার আরেকটা ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেটটা যে হবে, এখন ওটা আর আপনি আপনার যে সাইজটা নিছেন ওটার চেয়ে বড় নিতে পারেন, কমও নিতে পারেন। আপনি স্বাভাবিক অবস্থা আমরা প্লাসে আছি, প্লাসে থাকলে আপনি যখন এখান থেকে যদি আপনি 1 ইঞ্চি দেন, তাহলে আমার যে ড্র, এটা হচ্ছে আমার মেইন, এই যে ভিতরের যে অংশটা, এটা হচ্ছে আমার মেইন। এটা আমার মাউসের দিকে দেখবেন একটু, এটা হচ্ছে আমার প্রথমটা। আর এখন যেটা নিলাম এটা আমার 1 ইঞ্চি, যখন আমি এখানে ক্লিক দিলাম, এই মেইন অংশ হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনাকে আরেকটা সে যে ডুপ্লিকেট করবে, ওই ডুপ্লিকেটটা আরেকটু 1 ইঞ্চি বড় হবে, চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণ বড় হয়ে আরেকটা এই যে শেপ ডুপ্লিকেট হবে। আপনি যদি এখানে মাইনাস দেন, ভিতরে চলে আসবে। তাহলে এটা কি হবে, ভিতরে চলে আসবে। এই যে দেখেন যে শেপটা দেখতেছেন, এটা ভিতরে চলে আসছে। এটা হচ্ছে আমার মার্জিনের জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। এখন আমি যে মার্জিন করব, আমি কি 1 ইঞ্চি পরে, আমার এই যে A4 সাইজের একটা 8 ইঞ্চি, আমার শেপটা কত, 8/11 না? 8/11 মনে করেন যে আপনার এই যে পাশাপাশি 8 আছে, তা আপনি 8 থেকে যদি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার ডিজাইনটা থাকবে অলমোস্ট 6 ইঞ্চি। তাহলে আপনি 6 ইঞ্চির ভিতর ডিজাইন করবেন, আর 8 ইঞ্চি 11 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, তাহলে অনেকগুলো জায়গা চলে যাচ্ছে না? তাহলে আপনি এখন মার্জিনটা কতটুকু দিবেন? তাহলে এখন মার্জিনটা আমরা দিব 0.25, এটুকুই। অর্থাৎ আমার বিলিটার সাথে মোটামুটি কাছাকাছি একটা মার্জিন রাখবো, যেটুকু একটা নির্দিষ্ট একটা সেফ এরিয়াতে আমরা এইটুকু করব। তাহলে আমরা এখানে কি করব, ইঞ্চের মধ্যে যখন ক্লিক করব, -0.25, অর্থাৎ আমার যে কাগজটা আছে তার ভিতরে আরেকটা ডুপ্লিকেট শেপ ড্র হবে, ওইটা আগেরটার চেয়ে চতুর্দিকে -25 ইঞ্চ কম। জাস্ট ওকে দেন। ওকে দেওয়ার পর এটার উপর এটা ক্লিক করেন, এখানে দুইটা, এটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কালারটা চেঞ্জ করে দেন, জাস্ট রেড দেন। তাহলে এই যে একটা, এই একটা, এটা হচ্ছে আমার আগে যেটা প্রথমে ড্র করছিলাম ওটা, আর এটা হচ্ছে অফসেট পাথ করার পরে যেটা পাইছি এটা। এটার উপর রাইট বাটন ক্লিক করে মেক গাইড নামে একটা অপশন আছে, এই মেক গাইড করে দেন। এই যে মেক গাইড নামে অপশন আছে, মেক গাইড করে দেন। মেক গাইড করার পরে আপনি একটু জুম করেন, এটাকে একটু সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে একটু ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে আমার 3টা অংশ পেয়ে গেলাম, একটু দেখেন, একটু এখানে দেখলে বোঝা যাবে। আমার ব্লিড, পেপার, সেভ জুন, মার্জিন। বুঝাইতে পারলাম এইটুকু পর্যন্ত? জি স্যার।
প্রিন্ট মিডিয়ার জন্য এখন এবার আসেন আপনাদেরকে যে কথাগুলা এতক্ষণ ধরে কাজটা করে আসতেছি, এই কাজটা এতটুকু পর্যন্ত যে কাজটা করলেন প্রিন্ট মিডিয়ার জন্য ডিফল্ট, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে, সেম টু সেম রাখতে হবে। এটা একবার মুখস্থ করে ফেলেন। যতগুলো প্রিন্ট মিডিয়ার কাজ করবেন এই কাজটা 100% ঠিক রাখতে হবে, এভাবেই করতে হবে। অর্থাৎ এইটুকু কাজ, এখন যে কাজটা করলেন এইটুকু কাজ সবাই একেবারে সবার সেম টু সেম, আর এই কাজটাতে ভুল করা যাবে না। অর্থাৎ আপনার এইটুকুর ভিতরে আপনার হয়তো মার্জিনটা আপনি এখানে যাই যেটুকু দেন, আমরা একটা স্ট্যান্ডার্ড একটা মাপ, আপনি কতটুকু এই যে মার্জিন রাখবেন, স্ট্যান্ডার্ড মার্জিনটাই আমরা হচ্ছে এইটুকু রাখি। অর্থাৎ এখন এই যে আপনি যদি বলেন যে না আপনি ব্যক্তিগতভাবে একটু বাড়াই দিবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি একটু কমিয়ে দিবেন, এটা টোটাল আপনার ইচ্ছা। জাস্ট একটা স্ট্যান্ডার্ড বলে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, মাপ বলে কথা আছে, ওটাই হচ্ছে আমরা এইটুকু ফলো করি। অর্থাৎ এই পর্যন্ত কাজ আপনাকে অবশ্যই 100% একবার অ্যাকুরেট ভাবে করতে হবে। এই পর্যন্ত কোনো ভুল করা যাবে না। কথা ক্লিয়ার? এরপরে আপনি কি ডিজাইন করবেন এটা টোটালটাই আপনার উপর। গত ক্লাসে যে আপনি সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনটা করছেন না, এটার উপরেই করে দেন না। ওকে, এবার আসেন আমরা ডিজাইনটা নিয়ে আসি। একটা ডিজাইন নিলাম, তাহলে ডিজাইন নিয়ে আসার জন্য কি করা লাগে? ফাইল, প্লেস, তারপর এখানে ডাউনলোড থেকে আপনি জাস্ট এই ডিজাইনটা নিয়ে আসেন। জাস্ট ওকে, মাউসের সাথে যখন চলে আসবে জাস্ট আপনি এখানে ড্র করে দিবেন, ড্র করে দিয়ে জাস্ট ড্র করে দেন। এত বড় ডিজাইন আমার দরকার নাই, আমরা গত ক্লাসও যারা ছিলেন করছি, জাস্ট এটুকু রেখে দিয়ে আমার যেটুকু ডিজাইন লাগবে এটুকু নিলাম। বাদ বাকিটা আমরা কি করবো, ডিরেক্ট করে দুইটা মিলে কি করবো, কন্ট্রোল 7 দেওয়ার পরে আমার যে বাড়তি ডিজাইনটা আছে ওটা হাইট হয়ে যাবে। আর কোনো কিছু বড় ছোট করার জন্য এখানকার যে একটা ডিজাইন দেখতেছেন, এখানে একটা শেড দেখা যায় নিচে, দেখা যায়। তো এগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে, আমরা যখন আর একটু অ্যাডভান্সে যাব তখন আমরা এগুলার কাজগুলো দেখবো। আর এটা এখানকার যে শেডটা দেখতেছেন এগুলা অনেক অ্যাডভান্স লেভেলের, আমরা যখন আস্তে আস্তে ডিজাইন করবো ওগুলাতে যাব। আবার অনেক কিছু বিষয় আছে, আবার একটা মক আপ আছে, বুঝছেন? আপনি যে একটা ডিজাইন করেন এই ডিজাইনটা মক আপের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়। আমরা ওই মক আপ নিয়েও আজকে একটু কথাবার্তা বলবো, কিভাবে মক আপ গুলা করতে হয়। সবার কি ফটোশপ ডাউনলোড করা বা ইনস্টল করা শেষ? জি স্যার। সবার আছে যারা উপস্থিত আছেন? জি স্যার, আমার আছে। স্যার আচ্ছা জি ভাইয়া আছে। সবাই ফটোশপটা ইনস্টল করে নেবেন এখন থেকে। ফটোশপটাও জাস্ট ফটোশপের টোটাল কাজ সবকিছু দেখাবো, জাস্ট মক আপের জন্য ফটোশপটা একটু অন করা লাগে। মক আপটা কিভাবে করা লাগে এটুকু হয়তো বা যদি সময় সুযোগ হয় দেখাবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এরপর এখন যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যারা কত ক্লাসে ছিলেন, এমন কেউ আছে এখানে কত ক্লাসে ছিলেন? অনলি তারা একটু হ্যান্ড রাইজ করেন দেখি, অনলি তারা যারা কত ক্লাসে ছিলেন রেসপন্স করেন। একজন, দুজন, অনলি দুইজন, বাদ বাকি সব আজকে নতুন। অনলি দুজন আছেন, বাদ বাকি আপনারা একটা ক্লাসও করেন না এমন কেউ আছে এখানে? একটা ক্লাসও করেন নাই এ পর্যন্ত, ফার্স্ট আজকে ক্লাস আসে জয়েন করছেন, এমন কেউ আছেন? আপনারা দুজন হ্যান্ড রাইজ, ওই যে এখন একটা ক্লাসও করেন নাই এমন কেউ আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। এই যে মোটামুটি দু একটা ক্লাস করছেন বা আপনারা এর আগে যে ক্লাস গত ক্লাসও যারা ছিলেন
এই ডিজাইনটা দেখে কি করা যাবে বলে মনে হয়? জি স্যার, করতে পারবো। আর কেউ? জি ভাইয়া পারবো। আচ্ছা, জি ভাইয়া জি ভাইয়া পারবো। পারবো ইনশাআল্লাহ। এই যে এখন আমরা যে ব্লিড এবং যে মার্জিনের যে এটুকু কাজ করছি, এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। জি এইটুকু যদি পর্যন্ত আপনার যদি ক্লিয়ার হয়, তাহলে এখন বাদ বাকি যারা আছেন, এই যে গত ক্লাস একটু একটু রিপিট করতে বলছেন, এমনটার পক্ষে কয়জন আছেন? তাহলে আমি হয়তো ডিজাইনটা দেখাবো না, আগের কিছু দেখাবো, প্লাস আপনাদেরকে এটা টোটালটা হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ আগের কিছু একটু রিপিট মনে দেখালে হয় ভালো হয়। লাগে। হ্যাঁ, একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, জি ভাইয়া। এখন এখানকার মধ্যে যে এখানে কিছু কিন্তু নাই, এখানে অনেক কিছু, একটা পিকচার আনতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি একটা পিকচার দিতে পারেন। এখানে যেহেতু পিকচার সিস্টেমটা নাই, আপনি যদি কখনো কোনো পিকচার, এইটুকু আগে দেখায় বলে দিই, গত ক্লাসটা ছবিটা কি আছে আমার কাছে? আছে, এটা নিয়ে আসি। এখন আপাতত এটা বলতেছে না কিছু, এটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন, জাস্ট এগুলো আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে রাউন্ড করবেন, লিখাগুলোর একটু অ্যালাইনমেন্ট ঠিক করবেন, আর শেপগুলো তৈরি করবেন। এখানকার পিছনের যে শেপগুলো আছে, শেপের উপর একটা শেপ ড্র করবেন, কিছুই নাই। আর লিখাগুলো একটু অ্যালাইনমেন্ট গুলা দেখেন, লিখার অ্যালাইনমেন্ট গুলা আপনারা দেখেন। এখানকার মধ্যে এই যে এই একটা শেপ, এই শেপের যে মাপ, এটারও সেম মাপ, এটার যে মাপ, এগুলা কিন্তু সেম টু সেম সবগুলা মাপ। এই যে লেখাগুলা যে ওয়ানটা লিখলো, এটা কিন্তু একটা সেন্টারাইজড করে মানে এখানে লিখছে। আর এই যে লেখাগুলার কিন্তু একটা সেন্টার আছে, একটা অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট গুলা। আর এই যে আইকন গুলা দেখতেছেন, আইকন গুলা কোথা থেকে পাবেন, গত ক্লাসটা একটু দেখে নিবেন, এবং কোন কোন টাইপের আইকন আমরা এই যে ডাউনলোড করব, এবং কোন টাইপের আইকন গুলো আমরা এখানে কিভাবে নিয়ে আসবো, সম্পূর্ণটা গত ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন। আর অলমোস্ট আরেকটা কথা বলবো, যারা সেকেন্ড ক্লাসটা যদি কেউ কারো মিসিং থাকে, সেকেন্ড ক্লাসটা ভালো করে দেখবেন একটু, অনেক ডিটেইলি অনেক ভালোভাবে কিন্তু সেকেন্ড ক্লাসটা আমরা আলাপ করছি। আচ্ছা, এগুলার কিন্তু প্রতিটার যে অ্যালাইনমেন্ট গুলা, প্রতিটা ডিজাইনের সৌন্দর্যটা বাড়ে কিন্তু আপনার অ্যালাইনমেন্টে। আপনার অ্যালাইনমেন্ট ভালো তো আপনার ডিজাইন দেখতে ভালো। আপনি দেখাচ্ছে যে এই যে লেখাগুলা লিখলো, একটা এখান থেকে শুরু করছে, আরেকটা এখান থেকে শুরু করছে, আরেকটা ওখান থেকে শুরু করছে, বা এটার যে এখানকার যে নির্দিষ্ট একটা মার্জিন, এই মার্জিনের গ্যাপ কতটুকু কি হবে না হবে, বা আপনার একটা এইটুকুর যে অ্যালাইনমেন্ট, এইটুকু সবকিছু আপনাকে ডিজাইনের সৌন্দর্য বাড়ায়। আপনি এলোমেলো করে ডিজাইন করবেন, ওই ডিজাইনের দেখবেন যে কিছুই ভালো লাগবে না। এই জন্য আপনারা এই ডিজাইনটা জাস্ট করবেন। এখানকার মধ্যে আমি এই ডিজাইনটা নিয়ে আসার পিছনে একটা কারণ হচ্ছে যে, যারা গত ক্লাসে ছিলেন না, এইটুকু এখানকার মধ্যে আপনি যখন একটা শেপ আঁকবেন, একটা শেপ আঁকলেন, আমি চাইতেছি এই শেপের মধ্যে আপনি যেটুকু শেপ আঁকবেন, আপনি এরকম বলে কথা নাই, আপনি যদি পেন টুল নেন, জাস্ট এরকম উপরে উপরে মনে করেন আপনি একটা শেপ ড্র করলেন, আর আপনি চাইতেছেন যে না এই শেপ যে, এই যে আমি যে শেপটা আঁকলাম, এই শেপটা একটা কালার দেন, এটা বুঝে যাবে। তা আপনি একটা শেপ আঁকলেন, এখন আপনি চাইতেছেন যে এই পিকচারটা জাস্ট শেপ যতটুকু দেখা যায় অতটুকুর মধ্যেই বসবে। আর আপনার একটু আগে আমি একটু এই যে দেখেন, এই যে আপনি যে একটা গাইড বানাইলেন, ঠিক আছে, মার্জিন বানাইলেন, মার্জিনটা কিন্তু নড়াচড়া করতেছে, মার্জিনটা কিন্তু লক করে দিবেন। এটার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করলে এই যে লক গাইড নামে একটা অপশন আছে, লক গাইড করে দিবেন। এরপর এটা ধরলেও আর লক মানে এখানে দড়াচড়া হবে না, নাড়াচাড়া হবে না। কথাটা বুঝছেন? অর্থাৎ এই এটা গাইডের এখানে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে লক করে দিবেন। এখানে লক আসবে, যে লক আনলক, এখন আনলক করলে আনলক হবে, লক করলে লক হয়ে যাবে। তাহলে আপনারা ডিস্টার্ব হবে না। কন্ট্রোল টু দিলে তো হয়ে যায়।
সরি, কন্ট্রোল টু দিলেও তো লক হয়ে যায়, লক হ্যাঁ, আনলক। কন্ট্রোল টু দিলেও লক হয়। কন্ট্রোল টু আপনার যদি এরকম যদি কোনো ডিজাইন লক করতে হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল টুটা ইউজ করি। আর গাইড লক করার জন্য আপনার এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এইটাই এখানে লক করতে হবে আপনাকে। কথাটা বুঝছেন? আপনি গাইড লক করলে যখন ক্লিক করবেন এখানে, এই যে আনলক যখন দিবেন এটার উপর আপনি কন্ট্রোল টু দেন, আপনার ঠিক আছে, তাও হয়। কিন্তু বাট আমরা যেটা করি পুরো ডিজাইন ক্ষেত্রে আমরা কন্ট্রোল টু ইউজ করি, আবার কন্ট্রোল টু করলেও আপনার লক হয়ে যায়। আচ্ছা, আপনি যে একটা শেপ আঁকলেন, এই শেপ টু শেপ বরাবর আপনি একটা পিকচার বসাতে যাচ্ছেন। এখন আপনি যদি একটা পিকচার নিয়ে এসে আপনি বসায় দেন বা ওটা কাটার অনেকগুলা অপশন আসে, আপনি এখানে কাটতে হচ্ছে, এইটা হচ্ছে, মানে অনেক কিছু করা লাগে। এখন আপনি বলছেন না আমার কাটবো না, আমার ডিজাইন যায় যেটুকু আছে আমি এই শেপটার মধ্যে আমি পিকচারটা নিয়ে আসবো। এটা যদি একটা হয়, একটা পিকচার নিয়ে আসি, আছে আপনি এই পিকচারটা নিয়ে আসলেন, আপনি চাচ্ছেন যে পিকচারটা আপনার এই শেপের মতো করে, শেপ যতটুকু আছে ওই শেপ মধ্যেই এটুকু আসবে, তাই শেপটা এটা একটু নিচে নিয়ে উপরে নিয়ে আসেন, এরেজ টু ইন্টু ফন্ট। আচ্ছা, এর মধ্যে আপনি চাচ্ছেন যে এই শেপের মধ্যে এই শেপ যতটুকু আছে আপনার পিকচারটা অতটুকুই দেখা যাবে। এই ক্ষেত্রে আপনি পিকচারটা সবসময় নিচে রাখবেন। তাহলে যার যার উপরে যার যতটুকু পরিমাণ রাখতে চাচ্ছেন ওইটাকে, ওই শেপটাকে উপর রাখবেন। শেপ এবং পিকচার দুটোই সিলেক্ট করবেন। প্রথমে শেপ সিলেক্ট করলেন, শিফট ধরে পিকচার সিলেক্ট করলেন, দুটোই যখন সিলেক্ট হবে কন্ট্রোল 7 দিলেই চলে আসবে। তাহলে আপনার পিকচার কাটার পর মানে ওই যে ঝামেলায় যাওয়া লাগবে না, কাটাকাটির যে ঝামেলাটা আছে ওটাতে যাওয়া লাগবে না। আপনি যেই শেপ এঁকে দিবেন ওই শেপের মধ্যেই আপনি পিকচারটাকে দেখাতে পারবেন। এটার জন্য আপনার দুটো পিকচার নেবেন, এর উপর আপনি যে শেপটা নেওয়ার এই শেপটা এরকম করে একটা অ্যাঙ্গেল করে আপনি বাঁকা করে শেপ নিলেন, ওই শেপটার মধ্যে জাস্ট কন্ট্রোল 7 দিয়ে দিলে আপনার পিকচারটা এরকম করে চলে আসবে। কথাটা বুঝাইতে পারলাম? আচ্ছা, এই যে আপনি একটু রেসপন্স করবেন, আপনি কি এর আগে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করছেন কোথাও, বা অন্য কোনো বেসে ছিলেন? জি, একটু আগে যিনি কথা বলছিলেন। স্যার আমি, একটু আগে যে বললো যে কন্ট্রোল টু যে লক করার ব্যাপারটা যে বললো, ও হ্যাঁ স্যার আমি বলছিলাম, আচ্ছা আপনি কি অন্য কোনো বেসে ছিলেন? বেঁচে ছিলাম না, আমি একটা প্রিন্ট মিডিয়াতে কাজ করতেছি আর কি বর্তমানে। আচ্ছা, এখানে কিছু কথা বলি, যেহেতু যদিও কথা বলা কেন বলছি সেটা বলি। এখানে দেখা যাচ্ছে যে আমরা যারা বিজ্ঞানার আছে তাদের জন্য এক হিসাব, যারা মোটামুটি জানে তাদের জন্য এক হিসাব, তারা ভালো কিছু জানে তাদেরকে আরো অ্যাডভান্স কিছু দেখাতে হচ্ছে, সেটা টোটালটা অন্য হিসাব। তো দেখা যাচ্ছে যে আমি একবারে যারা এখানে আছে টোটালটা বিজ্ঞানার হিসাব করে কিন্তু আমি সবার জন্যই কিন্তু ক্লাসটা ওইভাবে করে নেওয়া। কথাটা বুঝছেন? হয়তোবা আপনি অনেকগুলা টুলস বা শর্টকাট অনেক কিছুই বলবেন যেটা হয়তোবা অনেকেরই বুঝতে অসুবিধা হয়ে যাবে। প্লাস বা আমি ওই জায়গায় যেতে চাচ্ছেন এখন। আস্তে, আস্তে যাবো বা সবকিছুই দেখাবো। বাট দেখা যাচ্ছে যেটা অন্য একজন কনফিউজড এর মধ্যে, মানে সে কনফিউশন এ পড়ে যাবে। এজন্য মোটামুটি কিছু এরকম কিছু আসলে একটু, মানে আমি আমার মতো করে ট্রাই করতেছি। আপনি যেটুকু জানেন জানেন। কারণ অন্যদেরকে কনফিউজড না করার জন্যই বলবো আরকি। ঠিক আছে? আমি আমার মতো করে একটু ধারাবাহিকভাবে সবার জন্য এখানে যেহেতু সবাই বিগিনার, হ্যাঁ, মোটামুটি ২-১ জন অনেকেই আছে এখানে থাকতে পারে, কাজ করতেছেন বা আগে আমাদের কোথাও কোনো বেসে ছিলেন, সে জাস্ট আরেকটু দেখা যাচ্ছে আরো কিছু দেখার জন্য বা সে কন্টিনিউ করতে পারে নাই, কমপ্লিট করতে পারে নাই। আবার নতুনভাবে ভর্তি হইছে। এই টাইপের অনেকে থাকতে পারে মেবি। সেইজন্য সবাইরে কি করি, এখন সবাই আমরা যখন শুরু করি, একটা বেস যখন শুরু করি সবাই এটাকে বিজ্ঞানের হিসাব করে কিন্তু আমরা ক্লাসগুলো ওভাবে নিয়ে থাকি। আচ্ছা, যাক, মনে কষ্ট হওয়ার কিছুই নাই, এটুকুই। তো এটা হচ্ছে যে আপনার সিস্টেম যে একটা
মাস্কিং করার সিস্টেমটা দেখলাম, ওইটাকে বলা হয় মাস্কিং। তাহলে একটা পিকচার মাস্কিং কিভাবে করতে হয় এটুকু গত ক্লাসে মোটামুটি দেখানো হয়েছে। আরেকটা, তো এরপরে আপনার আরেকটা বিষয় চলে আসা হচ্ছে শেপকে স্ট্রোক দিয়ে কাটা, বা শেপকে শেপ দিয়ে কাটার বিষয়টাও আসে, বা শেপকে স্ট্রোক দিয়ে কাটা। আপনি শেপকে শেপের উপর ড্র করে শেপটার একটা কালার দেন। আপনি চাইলে শেপকে শেপ দিয়ে কাটতে পারেন। শেপকে শেপ দিয়ে কাটার জন্য জাস্ট দুটো দুটো নিয়ে আপনি শেপ বিল্ডার টুল ইউজ করতে পারেন, অথবা আপনার এখানে যে পাথ ফাইন্ডার আছে পাথ ফাইন্ডারটা ইউজ করতে পারেন। দুটোর কাজ অলমোস্ট সেম, একটা ম্যানুয়ালি করা লাগে আর একটা অটোমেটিক করা লাগে। অটোমেটিক হয়, অটোমেটিক করার জন্য এখানে আবার কিছু বিষয় আছে। যেমন আপনি যখন শেপকে শেপ দিয়ে কাটবেন, আপনি শেপটার কোন অংশ কাটতে চাচ্ছেন, কোন অংশ রাখতে চাচ্ছেন, এটা আগে বুঝতে হবে। এখন আপনি বলতেছে এই যে দুটো মিলে এক করে ফেলবেন, এর জন্য ইউজ করতে হবে ইউনাইট। ক্লিক করলে দুটো শেপ একসাথে একই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুটো শেপ মিলে একটা হয়ে যাবে, জাস্ট ইউনাইট। ব্যাকে যাব, কথাটা বুঝছেন? এখন আমি এরপরে এখানকার যা আছে দেখেন, এই 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 পয়েন্টগুলো একটু বুঝবেন। নিচে পেপার থাকবে, উপরে যে শেপটা দেখা যায় ওই শেপটা যতটুকু থাকবে ওই নিচেরটা অতটুকু পরিমাণ খালি হয়ে যাবে, এটা তাই বোঝাচ্ছে। ক্লিক করে দেখলে বুঝতে পারবেন। এটুকুই। ব্যাকে যাই, এখানকার মধ্যেও বোঝা যায় যে দুই পাশে কালো হয়ে যাবে, অর্থাৎ ওভারল্যাপ যেটুকু হয়েছে ওইটুকু থাকবে। আর এটা হচ্ছে সেম, আপনার ওই যেটা ওভারল্যাপ হয়েছে ওটা 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 কালি হয়ে যাবে, বাইরের গুলো থাকবে। এইটা যে এটা আছে এটা অলমোস্ট অনেকটাই অনেক রকম, মানে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় এখানে ইউনাইটটা ইউজ হয়, আর এখানে ডিভাইডটা ইউজ হয়। এই ডিভাইডটা হচ্ছে যে আপনি যে ডিভাইডে যখন ক্লিক করবেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে। কথাটা হচ্ছে আপনি যখন ডিভাইডে ক্লিক করবেন, তাহলে একটু বাইরে ক্লিক করবেন, ডিভাইড যখন ক্লিক করবেন বাইরে একটা আনসিলেক্ট করবেন, ডিসিলেক্ট করবেন, দেন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে আপনি এটাকে এই যে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিভাইড হয়ে যাবে, সবগুলাই আলাদা, মানে যার সাথে যেটুকু ওভারল্যাপ আছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ডিভাইড হয়ে যাবে। কথাটা বুঝছেন? এই যেটা এটা ওভারল্যাপ যেটুকু হয়েছে ওইটুকুর মধ্যেই সবগুলা ডিভাইড হয়ে গেছে। এই কাজটা অনেক সময় এই যে পাথ ফাইন্ডারে গিয়ে এই কাজটা করা লাগে। এই কাজটা আবার শেপ বিল্ডার দিয়ে হয় না। বাদ বাকি যে কাজগুলো আছে এই একটা কাজ ছাড়া, ডিভাইডের কাজটা ছাড়া বাদ বাকি যা কাজ আছে সবগুলো আপনি আরেকটা টুল আছে ম্যানুয়ালি, শেপ বিল্ডার টুল বলা হয়, ওই টুল দিয়ে করতে পারবেন, অনলি ডিভাইডটা ছাড়া। কথা বোঝা যায়? একটা ক্লিক কল নিলেন, আরেকটা নিলেন, চেঞ্জ করেন। দুটাই সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুল নেবেন। শেপ বিল্ডার টুল এখানকার যেটা আছে এটা শিফট এম, আমরা শর্টকাট বলছিলাম মনে আছে সবার? শিফট এম। শিফট এম যখন নিবেন, আপনার এখন প্লাস মোডে আছে, মাউসের নিচের দিকে দেখেন প্লাস মোড, আপনি যখন দুটোটা ক্লিক করে দিবেন দুইটাই মিলে একটা হয়ে গেছে, ইউনাইটের যে কাজটা দেখাইলাম। ব্যাগে যাই, বারবার ড্র না করে জাস্ট একটু ব্যাগে যাচ্ছি। এখন আপনি যখন অল্টার চেপে ধরবেন মাউসের নিচে দেখেন মাইনাস হয়ে গেছে, এখন স্বাভাবিক, এখন কোনো কিছুই নাই, প্লাস। অল্টার যখন ছাপবেন তখন মাইনাস হয়ে যাবে। মাইনাস যখন ক্লিক করবেন, এটা যখন ক্লিক করবেন এটা 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 চলে গেছে, এটা যখন ক্লিক করলেন এটা চলে গেছে। তাহলে আমার যেটুকু লাগবে ওইটুকু রেখে বাদ বাকিটা ডিলিট করে দিতে পারে। অল্টার চেপে জাস্ট এটা ক্লিক করে রেখে দিতে পারবেন। এই কাজটা এখান দিয়ে করা যায়। এই যে এটা একটু আগে যেটা করলাম এটা, অর্থাৎ আপনি ম্যানুয়ালি কোনটা কি করতে পারবেন অনলি একটা কাজ ব্যতীত, ডিভাইডের যে কাজটা আছে এইটা ব্যতীত পাথ ফাইন্ডারের সবগুলা কাজ সে বিল্ডার টুল দিয়ে করা যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আমাদের যে কাজটা প্রায় সময় বেশি প্রয়োজন পড়ে সেই কাজটা হচ্ছে শেপকে স্ট্রোক দিয়ে কাটা। এই কাজটা সবচেয়ে বেশি দরকার পড়ে। একটা শেপ নিলেন, এই শেপটার মধ্যে স্ট্রোক নাই, স্ট্রোক সবসময় অফ।
আপনি এই শেপটাকে কোনোভাবে আপনার কাটতে হচ্ছে, যে কোনো স্ট্রোক, এটা আপনি আপনার মতো করে যে কোথাও আপনি কাটতে পারেন। আপনি একটা এই যে এখানকার দেখে একটা লাইন টুল আছে, লাইন টুলটা জাস্ট একটা টান দিলেন, আপনি আপনার মতো করে এইভাবে করে টান দিলেন, এভাবে করে টান দিলেন, ঠিক আছে? এই যে আপনি যা আঁকলেন এটার একটা কালার দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কালার দিলাম, আমি যে দুটো স্ট্রোক আঁকলাম, কারণ আমি বলতেছি না আমার যে স্ট্রোকটা যেভাবে আঁকলাম সেম টু সেম আমার শেপটা কেটে ফেলবে। তাহলে আপনি সবগুলা সিলেক্ট করলে আপনি জাস্ট এখানে ডিভাইড ক্লিক করবেন, এই ডিভাইডের কাজটা প্রায় সময় দরকার পড়বে। আপনি যখন ডিভাইডে ক্লিক করছেন স্ট্রোক শেপকে কেটে চলে যাবে, স্ট্রোক আর থাকবে না, এখানে স্ট্রোক থাকবে না, জাস্ট স্ট্রোক যে কেটে গেছে ওটার কিছু চিহ্ন পাবেন। এখন এটাকে আনগ্রুপ করতে হবে, এটা গ্রুপ আকারে থেকে যাবে। আনগ্রুপ করে রাইট, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবে। আনগ্রুপ করার পরে আপনি এই যে কাটছেন যে পয়েন্টে, এগুলো আপনারা বুঝতে পারবেন। এই কাজটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে, এই কাজটা এখানেও করা হয়েছে। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। হ্যাঁ, আপনি চাইলে ম্যানুয়ালিও কাটতে পারবেন। আপনি বলতেছেন যে একটা শেপ আঁকলেন, আপনি এমন একটা এরিয়া ড্র করে দিলেন, আপনার ওই ড্রটা আপনি বা আপনি আপনার মতো করে একটা শেপ এঁকে দিলেন, ওইভাবে করেও করতে পারবেন। ওই জন্য আপনি পেন টুল ইউজ করতে পারেন বা পেন্সিল টুল ইউজ করতে পারবেন। জাস্ট আমি পেন্সিল টুলটা নিলাম, শর্টকাট হচ্ছে এন। এন যখন নেবেন পেন্সিল টুল অ্যাক্টিভ হবে। আর আপনি বলতেছেন যে একটা আঁকবেন, এমন করে একটা ডিজাইন আঁকলেন, এরকম করে একটা ডিজাইন ড্র করে দিলেন। ডিজাইন ড্র করে দিয়ে জাস্ট এটার একটা কালার দেন, বুঝতে সুবিধা হবে। তাহলে এ হচ্ছে আমার একটা ড্র আঁকলাম, দুটোটাকে ধরে জাস্ট ডিভাইডে ক্লিক করেন, যে এমনি মন চায় আপনি এমনি করে আঁকেন, আপনার মতো করে। বলছেন না আপনার শেপটা একটু ডিজাইন আকারে আসবে, আনগ্রুপ করেন, এই এক গ্রুপ একটা এক টুকরা, অর্থাৎ আপনি আপনার শেপটাকে একটু ডিজাইন করে কাটতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি পেন্সিল টুল দিয়ে একটা এই যে স্ট্রোক এঁকে ওটাকে আপনি করতে পারবেন। অনেক সময় লাগে, বিভিন্ন সময় কাজে লাগে, টেকনিক গুলা জেনে রাখতেছি। আমরা যে ডিজাইন গুলা করি, ডিজাইনের সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার টুলস গুলার ব্যবহার বোঝা। আমি যে এইখানকার যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আমি কিভাবে আঁকবো, আমি সব টুলস এর কাজ জানি, জাস্ট টেকনিকটা বুঝতে হবে। প্রতিটা ডিজাইনের টুলস এর সাথে একটা বিষয়, সেটা হচ্ছে টুলস এর ব্যবহার গুলা বোঝা। আমি এখানে কোন টুলটা ইউজ করব, তাহলে আমি এবার টুলসটা যে ব্যবহার করলাম, এখন আমি কোন টেকনিকে আমি এই শেপটা এইভাবে করে ড্র করবো, বানাবো, এগুলা হচ্ছে টোটালটাই আপনাকে ভালো করে বুঝতে হবে। সর্বপ্রথম টুলস এর ব্যবহার জানতে হবে, এরপরে আপনার আসতেছে টেকনিক গুলা পুরোটাই হচ্ছে আপনার উপর। আপনি টুলস যত ভালো বুঝবেন, টেকনিক গুলা অটোমেটিকলি মাথায় চলে আসবে। টেকনিক আলাদা করে আমদানি করা লাগবে না। টুলস এবং প্যানেলের সমন্বয়ে কিন্তু ডিজাইন গুলা হয়। এখানকার যে টুলস আর এখানকার যে প্যানেল, এখানে কিছু অপশন আছে, অপশন গুলা টুলস এবং প্যানেলের সমন্বয়ে কিন্তু আমাদের ডিজাইন গুলা কমপ্লিট হয়। এই দুটোর সমন্বয় যত বেশি বুঝবেন, যত ভালো বুঝবেন আপনি, তত ভালো ডিজাইনার। মোটামুটি গত ক্লাসের কিছু কিছু এই ডিজাইনটার প্রেক্ষিতে আমি এখনকার যে বিষয়গুলো আছে এগুলো দেখালাম। এখানে আরেকটা বিষয় আছে হয়তো বা, এটা হচ্ছে একটু দেখাই দিই। জাস্ট একটা ডিজাইন করলাম, একটা শেপ আঁকলাম, এই শেপটা কি করলাম, এখানে ব্যান করা হয়েছে, যে বাঁকা করা হয়েছে এখানকার মধ্যে। আপনি এটা কিভাবে করবেন, এটার জন্য আপনার একটা টুল আছে। এখন আপনি যখন মুভ টুল আছেন, এটা হচ্ছে মুভ টুল আছে, এটা পুরোটাই ধরা যাচ্ছে। আপনি বলতেছেন না মুভ টুলের মধ্যে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এগুলো হচ্ছে, এগুলো এক একটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। সিঙ্গেল একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর আপনি কোনো একটা কমান্ড অ্যাপ্লাই করবেন, কোনো একটা কাজ করবেন, এটা সিঙ্গেল এই একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর। এই জন্য আপনার যে টুলটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে এ। ডিরেক্ট সিলেকশন টুলটা যখন আপনি নেবেন, একটা ক্লিক করবেন, তাহলে অনলি এটাই সিলেক্ট হবে। এগুলা কিন্তু একটু দেখেন, একটু এই যে মোটামুটি একটু উপর দেখেন, এগুলো একটু গ্যাপ দেখা যায়, একটা পুরোটাই ভরা।
বুঝা যায়? অর্থাৎ এটা যে সিলেক্ট হয়েছে ওটা, তাহলে এই টুলটার উপরে যখন ডিরেক্ট সিলেকশন টুল ধরলেন, আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন। নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর আপনি যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কমান্ড অ্যাপ্লাই করবেন। একটু ব্যাগে যাই। আচ্ছা, যখন আমি ডিরেক্ট সিলেকশন ধরলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ডান দিকে যে হেলে যাবে, এটার মতো এই যেখানে দেখেন নিচের দিকে, এটা একটু ডান দিকে হেলে গেছে। এখান থেকেও যে শেপটা এটা ছিল, এটাও একটু আস্তে আস্তে ডান দিকে চলে আসছে, সরে আসছে। এটার উপর ক্লিক করে আপনি শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করলে আস্তে 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 চলে আসতেছে। এটা একটার উপর সিলেক্ট করলাম বিদায় একটার উপরে আসতেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে না, আমার দুটোই একসাথে, এখানকার যে ডিজাইনটা আছে, তাহলে দুটোই এট এ টাইমে একই মাপের আসতে হবে। এখানে যা আসছে এখানেও আসতে হবে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট করতে হবে। তাহলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার জন্য অবশ্যই একাধিক কোনো কিছু সিলেক্ট যখন করবেন, অবশ্যই শিফট ইউজ করতে হবে। শিফট ইউজ করে শিফট চেপে ধরে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে এখানে একটা প্রথমবার এখানে ক্লিক করলাম, সেকেন্ডটা ক্লিক করার সময় শিফট চেপে ধরে এটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলাম। এরপরে যখন আমি এটাকে আস্তে আস্তে ডান দিকে খেলাবো, তখন কি করব, শিফট প্লাস রাইট অ্যারো, এইটুকুই। তাহলে আমার দুই দিকেই সমানভাবে মুভ হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? আপনি চাইলে তো একটা শেপ নিয়ে এসে জাস্ট ড্র করলেন, শেপ বিল্ডার যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলেন, ক্লিক করে এটাকে একটু হেলাই দিলেন, এটার উপর ক্লিক করলে এটা একটু ব্যান করে দিলেন। এখন আপনার যে এটা কতটুকু আপনি এখানে ডানে সরাই নিয়ে আসলেন, এটা কতটুকু নিয়ে আসছেন, এটা তো আপনি জানেন না। এই জন্য প্রত্যেকটা ডিজাইনের জন্য, ডিজাইন গুলো পারফেক্ট করার জন্য আপনাকে এই টেকনিক গুলো ইউজ করতে মানে জানতে হবে। আপনি চাইলে যে ডিরেক্ট সিলেকশন টুল তো আছে, তাহলে আমি একটা এইভাবে করে নিয়ে আসি, তাহলে আপনার এটার সাথে এটার যে একটা সমন্বয়, ডিজাইনের যে একটা সৌন্দর্য, আপনার যে একটা পরিমাপ, এটা যতটুকু আনছেন এটাও ততটুকু আনতে হবে। একটা সুন্দর ডিজাইনের সৌন্দর্যের জন্য আপনাকে এই কাজগুলো, এই টেকনিক গুলো করা লাগে। কথা বুঝাইতে পারলাম? বুঝছেন সবাই? আরো কোনো প্রশ্ন আছে? না।